বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যত দ্রুত পরিবর্তিত হচ্ছে ঠিক তত দ্রুতই পাল্টে যাচ্ছে মানুষের অবস্থান, পরিচয় আর অতীতের গল্পগুলো। প্রযুক্তির যুগে এই পরিবর্তনের গতি যেন আরও তীব্র। সোশ্যাল মিডিয়ার মাত্র কয়েকটি পোস্টই কাউকে আলোচনার কেন্দ্রে তুলে আনে, আবার কয়েক মিনিটেই সেই আলোচনাকে অন্যদিকে নিয়ে যায়। এরকমই এক ডিজিটাল ঝড়ের কেন্দ্রবিন্দুতে এখন যিনি আছেন তিনি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম। তবে এই নামটি কিন্তু নতুন নয়। তার অতীতের একটা বড় অধ্যায় বহু দিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। বিশেষ করে ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সহায়তার উপর তার নির্ভরতা ছিল স্পষ্ট। প্রযুক্তির চোখে দেখলে এই গল্পটা ঠিক যেন এক ডেটাবেজ রেকর্ড, যেখানে পুরনো এন্ট্রি হঠাৎ করে মুছে ফেলা হয়, আবার নতুন করে আপডেটও করা হয়। ছাত্রজীবনে মাহফুজ আলম ছিলেন এমন এক তরুণ যার পরিবার আর্থিক সংকটে থাকলেও স্বপ্ন ছিল অনেক বড়। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় সহায়ক ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি থেকে শুরু করে মাসিক খরচ, সব কিছুতেই ছাত্র শিবিরের নিয়মিত সহযোগিতা। বলা যায় সংগঠনটি ছিল তার শিক্ষাজীবনের মেইন সার্ভার, যেখানে থেকে তিনি নিজের পরবর্তী উন্নতি ও ভবিষ্যতের ভিত্তি তৈরি করেন। কিন্তু রাজনৈতিক অ্যালগোরিদম যখন হঠাৎ বদলে গেল, অর্থাৎ 5ই আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর প্রশাসনের নতুন কনফিগারেশন তৈরি হলো, তখন দৃশ্যপটে নতুনভাবে আবির্ভূত হন মাহফুজ আলম। তিনি হয়ে যান জাতীয় পর্যায়ের উপদেষ্টা, আর এই নতুন পরিচয় চলমান আলোচনাকে আরও উস্কে দেয়। প্রযুক্তির ভাষায় বলা যায় তিনি যেন নিজের পুরনো আইডেন্টিটি ডিলিট করে নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজে নেমে গেলেন। অনেকে তখন প্রশ্ন তোলে, যে সংগঠনের সহায়তায় তিনি শৈশব থেকে শিক্ষাজীবন পর্যন্ত পার করেছেন, সেই সংগঠনকে কেন তিনি ধীরে ধীরে ভুলে যাচ্ছেন? তার বক্তৃতা, বক্তব্য, আচরণ সব মিলিয়ে মনে হচ্ছিল তিনি অতীতের ফোল্ডার খুলতে চান না। ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় এক বিশাল আলোড়ন, যেন একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ। সবাই বলছিল, নতুন দায়িত্ব পেলে কি পুরনো সম্পর্ক অটোমেটিকভাবে আর্কাইভ হয়ে যায়, নাকি এটা রাজনৈতিক বাস্তবতার প্রেশার? কিন্তু এই ডিজিটাল বিতর্কের মাঝেই আবার পুরো পরিস্থিতির কোড বদলে যায়। কয়েক মাস পর তিনি ঘোষণা দেন তিনি আবার ছাত্র শিবিরে ফিরে আসতে চান। অবশ্য তিনি স্বীকার করেন তিনি কিছু বিষয়ে ভুল করেছিলেন এবং অতীতকে ভুলে যাওয়া তার উচিত হয়নি। তার বক্তব্য অনুযায়ী অতীতই তার শক্তি ছিল, আর সেই শক্তির কাছে ফিরে আসা তার নৈতিক সিদ্ধান্ত। প্রযুক্তির দুনিয়ার ভাষায় এটা যেন কোনো সফটওয়্যার সিস্টেম হঠাৎ করে আগের ভার্সনে রোলব্যাক করে। কিন্তু প্রশ্ন উঠছে, এই রোলব্যাক কি সত্যি পজিটিভ, নাকি নতুন রাজনৈতিক বাস্তবতা তাকে সেই সিদ্ধান্তে আসতে বাধ্য করছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতি অনেকটা সফটওয়্যারের মতো, কখনো আপডেট লাগে, কখনো বাগ ফিক্স, কখনো আবার আগের ভার্সনে ফিরে যেতে হয়। মাহফুজ আলমের এই সিদ্ধান্ত হতে পারে সেই প্রক্রিয়ারই একটা অংশ। কেউ কেউ বলছে মানুষ ভুল বুঝতে পারে, আবার সংশোধনও করতে পারে। আবার কেউ মনে করছে এটা কৌশলগত পদক্ষেপ, কারণ দেশের বর্তমানে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে পুরনো কর্মী, সংগঠন ও সম্পর্ক পুনরায় শক্তিশালী করলে রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন, সংগঠন কি তাকে আবার আগের মতো গ্রহণ করবে? সংগঠনের ভেতরে কি তার জন্য নতুন দায়িত্ব অপেক্ষা করছে, নাকি তা নির্ভর করবে তার ভবিষ্যৎ কাজ ও আচরণের উপর? কারণ সম্পর্ক পুনর্গঠন মানে শুধু বলা নয়, প্রমাণেরও প্রয়োজন রয়েছে। তবুও একটি বিষয় স্পষ্ট, প্রযুক্তি নির্ভর এই যুগে রাজনৈতিক সিদ্ধান্ত মানুষের মতোই দ্রুত বদলে যায়। আর সেই দ্রুত পরিবর্তনের একটি উল্লেখযোগ্য উদাহরণ এখন মাহফুজ আলম। তার অতীত, বর্তমান এবং আবার পুরনো পরিচয় ফিরে আসার ঘোষণা, সব মিলিয়ে তিনি এখন দেশের ট্রেন্ডিং আলোচনার অন্যতম মুখ। দেশের রাজনৈতিক ডেটা ফ্লোতে এক নতুন এন্ট্রি তৈরি হয়েছে। এখন দেখার বিষয় এই গল্প কিভাবে সামনে এগোয়, আর তার এই সিদ্ধান্ত দেশের বৃহত্তর রাজনৈতিক অ্যালগোরিদমকে কতটা প্রভাবিত করে।